অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন ছোট থেকে বড় হচ্ছি, প্রত্যেকের মনেই কিন্তু বিভিন্ন আশা রয়েছে যে আমরা স্কুল কলেজ পার করে বিভিন্ন দিকেই কর্মসেক্টরে উন্নতি করব এবং তারপরেই কিন্তু আমাদের নিজেদের একটা পার্সোনাল জীবন, যেটাকে বলে বৈবাহিক বন্ধন, আমরা আবদ্ধ হব এবং একটা খুব সুন্দর সুস্থ জীবন কিন্তু আমরা যাপন করব। কিন্তু আমরা অনেকেই এরকম মানুষ রয়েছি যারা হয়তো নিজের পছন্দে বিয়ে করছি কিংবা বাড়ির লোকের পছন্দে বিয়ে করছেন, তারপরেও দেখতে পাচ্ছেন কিছুদিন যাওয়ার পরেই আপনাদের সাংসারিক অশান্তি বেড়েই চলেছে। কেন হচ্ছে সাংসারিক অশান্তি? কিংবা অনেকেই আছেন ধরুন ল্যাটাল চার্ট দেখে বিচার করেই বিবাহ করেছেন, কিন্তু তা সত্ত্বেও বিবাহটা টিকছে না, কোনো না কোনো কারণে কিন্তু বাধাপ্রাপ্ত হয়েই যাচ্ছে আপনাদের এই বৈবাহিক জীবন। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, ঠিক কি কি উপায়ে এই বিধান থেকে আপনারা নিস্তার পাবেন, যে মানুষটি খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিতে পারেন, তিনি হচ্ছেন দেবাশিস মুখার্জি। ইতিমধ্যেই যে মানুষটি দেশ এবং বিদেশ থেকে বহু মানুষের উপকার করে সুনাম অর্জন করেছেন এবং বহু পুরস্কারে পুরস্কৃত, যে মানুষটি ইতিমধ্যেই এপিজে আব্দুল কালাম 2024 সম্মানে সম্মানিত, তাছাড়া ডক্টর বি.আর. আম্বেদকর জাতীয় পুরস্কার 2024-এও কিন্তু তিনি সম্মানিত, সেই মানুষটার কথা আলাদা করে বলার কিছুই নেই। যে মানুষটি 1008 উপাধিতে ভূষিত মহন্ত স্বর্গীয় স্বামী সত্যানন্দ গিরি মহারাজের দৈহিত্র, এবং যে মানুষটি শৈশব থেকেই তন্ত্র সাধনার মধ্যে নিজেকে নিযুক্ত করে ফেলেছেন, যে মানুষটি শৈশব থেকেই চাইছেন যে যাতে আপনি আগামী জীবনটা কিভাবে সুন্দরভাবে কাটাবেন, তার জন্যই তিনি কিন্তু নিজেকে নিয়োজিত করেছেন। এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন মানুষ যে শৈশব থেকেই চাইছে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবে, মানুষের সেবার জন্য নিজেদের প্রাণটাকে তিনি ত্যাগ করে দিতে পারেন। যে মানুষটি সত্যি সত্যি চাইছেন যে এই সকল যে সমস্যাগুলো আমরা সম্মুখীন হচ্ছি কিংবা আগামী দিনে সম্মুখীন হব, সেই সমস্যা থেকে যিনি আমাদের সত্যি সত্যি উদ্ধার করতে পারেন, তিনি হচ্ছেন দেবাশিস মুখার্জি। তো চলুন আজকের অনুষ্ঠানে আমরা আরো একবার স্বাগত জানিয়ে নেব দেবাশিস মুখার্জিকে। দাদা, অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। নমস্কার। সবার উদ্দেশ্যে একটাই কথা বলি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, ভালো থাকুন, মা কামাখ্যার জপ করুন, একটু পুজো আচ্ছা মন দিন। আমার মনে হয় জীবনটা সরল করতে হলে আর কোনো রাস্তা নেই। যারা অনুষ্ঠানটা দেখছে তাদের কথা বলি, যে একটাই কথা বলি, মানে আমাদের গন্তব্যস্থল, জানেন আপনি আজকে একটা ভুল করবেন, কালকে শাস্তি পাবেন, সেটা মিটে যাবে। কিন্তু একটা ভুল আপনি না জেনে করছেন, বা না একটা ভুল জেনে করছেন, যেটাকে আপনি কোনোদিন সংশোধন করতে পারবেন না। আপনি জানেন, কিন্তু আপনি না, আমিও জানি, আপনিও জানেন, পৃথিবীর সবাই জানে যে আমরা কোনটা কোন পথে কি কি ভুল করছি, কিন্তু সেই ভুলটাকে সংশোধনও করতে পারবো না, আর সেই ভুলটাকে আমরা পিছাতেও পারবো না। কিন্তু আমাদেরকে আবার কালকে করতে হবে সেই ভুলটা। আপনারা কেউ যদি জানেন আমাকে বলতে পারবেন কোন ভুল করছি? পারবেন না। কেন? অতদূর সিক্স সেন্স আপনাদের যাবে না। আমি যেটা মনে করি, মানে আমার যেটা ধারণা, আমি যখন অধ্যয়ন করি, প্রচুর বড় বই পড়াশোনা করেছি, তো অনেক ঘেটেছি, তো সেই ভুলটা হচ্ছে আমরা জীবনে জেনে শুনে একটা একটা করে দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, যেটাকে আমরা ঠেকাতে পারছি না। আমরা পুনরায় রিভার্স আমরা যেতে পারছি না, আমাদেরকে ফরওয়ার্ডে আগে যেতে হচ্ছে, আমাদেরকে শেষ নিয়ে যাচ্ছে কিন্তু সেই শ্মশান চুগলিঘাটের দিকে, একটা 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 করে দিন। এটাকে ভুল বলুন আর চিন্তা ভাবনা বলুন, এটাকে আপনি হাজার চেষ্টা করলেও আপনার ক্ষমতা নেই, আপনি আটকাবেন। আমিও পারবো না, ঠাকুর শ্রীরাম ও কৃষ্ণদেব উনিও পারেননি, আমার দাদু 1008 মহন্ত সত্যানন্দ গিরি মহারাজও পারেননি। সুতরাং এটা হচ্ছে চির সত্য কথা। আর যেটাও বললো যে ফার্টাল চ্যাট যখন করে, যখন করা হয়, যখন দেখা যায় যে যৌতুক বিচারের মধ্যে করে বিয়ে শাদী করেছে, তাদের 6 মাস 1 বছর পরে বিয়ের জায়গাটা ভেঙে যাচ্ছে, আমি যে কথা বলি একটু শুনুন ভালো করে। আমি একটু স্ট্রেট কাট বলতে ভালোবাসি। প্রথম কথা হচ্ছে যে যখন দেখাতে এসেছিলেন, সেটা কি 15 বছর প্রেম করার পরে না শুরুতেই? এটা হচ্ছে 1 নম্বর। আর দ্বিতীয় হচ্ছে পিড়িতে মজেছে মন, কে মুচি আর কে ডোম। এমন মেয়ের পছন্দ হলো বা এমন ছেলে পছন্দ হলো, মা বাবার কথা শোনায় দরকারই পড়লো না। তৃতীয় কথা হচ্ছে যখন আপনার অ্যানালাইসিস করা হচ্ছে, জোটক বিচার চ্যাট যখন তৈরি করা হচ্ছে, চার্টের মধ্যে যখন গণ সমূহের অ্যানালাইসিস করা হচ্ছে, তখন যদি দেখা যায় যে একটা হস্তি বংশ, একটা হরিণ বংশ যদি হয়, তাতে আপনি একটা চিন্তা করুন, একটা হাতির সঙ্গে একটা হাতির জলহস্তি লড়াই করতে পারে, কিন্তু একটা হরিণ কি পারবে? হরিণকে চ্যাপটা করে মেরে দেবে। তা সেই জায়গার মধ্যে তার দুজনের রাশিটা কি, দুজনের নক্ষত্রটা কি, নক্ষত্র কত কত ডিগ্রিতে রয়েছে, সেগুলো এই ফাটাল যে চ্যাটটা
এই চার্ট কিন্তু সবাই তৈরি করতে পারে না, কেন এই তৈরি করা ভীষণ ক্রিটিক্যাল। ইনস্ট্যান্টলি আজকের ডেটে যেটা হয়েছে কি জানেন, মানে যেহেতু আসলো ফিস দিয়ে দেখালো, আপনি একটু দেখে বলে দিন না কেন, সেরকমই আজকের দিনে অ্যাস্ট্রোলজাররা কি করবে, আর যখন টাইম দেবে না 10 মিনিটে দেখে যা দেখার বলে দিল, হ্যাঁ ঠিক আছে ব্যাস বিয়ে করলো, ডিভোর্স হয়ে গেল। আর সেই অ্যাস্ট্রোলজারকে থোড়ি না যাবে যে কেন ডিভোর্স হলো, তখন তো আপনি ওই ডিভোর্সের ঝামেলা নিয়ে ব্যস্ত থাকবেন। আর সেই অ্যাস্ট্রোলজারকে তো দোষ দেবো কেন আমি, তার কারণ হচ্ছে একটা প্রকৃত অ্যাস্ট্রোলজারকে গেলে এই চার্টটা দিয়ে আসলে তাকে টাইম দিতে হবে একটু, কারণ একটা এই অঙ্কটা না, স্প্যানটা কিন্তু এত বড়, আপনি কিন্তু এইটুকু টাইমের মধ্যে চাইছেন, এইটুকু স্প্যানটা আপনি না দেন, স্প্যানটা দিতে গেলে আপনাকে অন্তত 1 সপ্তাহ টাইম দিতে হবে। সেই টাইম না দিয়ে আপনার কোন নক্ষত্র, কোন গ্রহ, কোন ঘরে আপনার স্ত্রীর, কোন ঘরে আপনার স্ত্রীর গোত্র কি, আপনার গোত্র কি, আপনার স্ত্রীর গণ কি, আপনার গণ কি, কোন কোন নক্ষত্র, ভরণী নক্ষত্র আপনার না শতবিষা নক্ষত্র নাকি আর্দ্রা নক্ষত্র, প্রত্যেকটা পাই টু পাই যদি আপনাকে জাস্টিফাই করতে হয় তার জন্য সময় দিতে হবে। আর সেই সময় না দিয়ে অনেকে আছেন, আমি দেখুন আমি কিন্তু অ্যাকচুয়াল জটক বিচার করি না, কেন জানেন, এই অনেকে অ্যাকচুয়াল মানে দেখেছি আমি লক্ষ্য করে বিরক্ত হয়ে ছেড়ে দিয়েছি আমি। তার কারণ চিন্তা করা একটা জিনিস, 10 বছর প্রেম করবে, 10 বছর প্রেম করলে তখন কিন্তু আমার জানায়নি, এখন বিয়ে করবে আমার জানাতে এসছে, দেখুন তো আমাদের মিলবে কিনা। এদেরকে আমি কি বলবো বলুন তো, আমি যদি বলি না বিয়ে এই জায়গাটা মিলবে না বা ম্যাচ করছে না, সে কি বিয়ে করবে না, কি মনে হয় করবেই? আচ্ছা, যদি বলি না খুব ভালো ম্যাচ করছে, তাহলেও বিয়ে করবে। আমি বলি তোরা এমনি জাহান্নামে যা যা ইচ্ছা করবে, 10 বছরে যখন প্রেম করেছিস, আমি তখন তারপর থেকে আমি জটিল বিচার করা ছেড়ে দিয়েছি। আমার ভক্তিতে লাগে না, সত্যি কথা বলছি, কারণ ও ভালো লাগে না, বাজে জিনিস। বল, যে মানুষটি সত্যি সত্যি চাইছে যে আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনে ভালো আসুক কিংবা ভালো দিনগুলো আপনারা অতিবাহিত করুন, এমন মানুষ কিন্তু সত্যি সত্যি পাওয়া ভীষণ বিরল। এবং সেই মানুষগুলোর মধ্যেই হচ্ছে দেবাশিস মুখার্জি। অতি সহজেই, অতি সহজ কথাগুলো যিনি খুব সুন্দরভাবেই আমাদেরকে বুঝিয়ে দিতে পারেন। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছি যে আপনারাও আপনাদের জীবনে এমন একজন মানুষকে নির্বাচন করুন, যে মানুষটি সত্যি সত্যি পারে আপনাদের ভাগ্যের পরিবর্তন করে দিতে, যে মানুষটি সত্যি সত্যি পারে বিপদ আসলে আপনাদেরকে একটু অবগত করতে। আর এটাই কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে ভীষণ প্রয়োজন, অবগত করাটা। কারণ আমরা কিন্তু অনেকেই চাই না যে আপনার ভালো হোক, কিংবা আপনার পারিপার্শ্বিকে এমন অনেক মানুষ রয়েছে তারাও হয়তো চাইছে না যাতে আপনার ভালো হোক, কিন্তু আপনার ভালো হোক যে মানুষটা প্রত্যেকটা সময় চাইছে তিনি হচ্ছেন দেবাশিস মুখার্জি। যারা ইতিমধ্যে দাদাকে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো সমস্যায় রয়েছেন, কোথায় গেলে সমাধান খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং যে সকল দর্শক বন্ধুরা এই মুহূর্তে দূর থেকে অনুষ্ঠানটি দেখছেন তারাও কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8334926072 নাম্বারে। আপনাদেরকে একটা বিনীত অনুরোধ, সেটা হচ্ছে যারা দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই অন্তত 3 দিন আগে বুকিং করবেন, কারণ দাদা কিন্তু ভীষণ ব্যস্ত থাকেন, প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু আপনাদের জন্য বিভিন্ন চেম্বারে দৌড়ে যাচ্ছেন। কখন কোথায় থাকছেন দাদা কিন্তু কিছুতেই বলে উঠতে পারছেন না, কারণ প্রত্যেকটা মানুষকেই তো দরকার দাদার, কারণ প্রত্যেকটা মানুষের ভালো করার জন্যই তো দেবাশিস মুখার্জি। তাই 3 দিন আগে অবশ্যই বুকিং করবেন। তাছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শোভাবাজারে 1/1 জগবন্ধু মন্দক রোড, শোভাবাজার সুতানুটিতে, সেখানে দাদা চেম্বার রয়েছে। তাছাড়া পাচ্ছেন মুম্বাই, ব্যাঙ্গালোর, দিল্লি, গৌহাটি এবং বাংলাদেশে। বুঝতেই পাচ্ছেন যে মানুষটি এত জায়গায় দৌড়ে যাচ্ছে, লাখো লাখো মানুষ যে মানুষটার কাছে শুধুমাত্র আসছে যে নিজেদের সমস্যার সমাধান করতে, সেই মানুষটার সান্নিধ্য পাওয়া কিন্তু সত্যিই ভাগ্যের ব্যাপার। এবার আপনি ডিসাইড করবেন যে আপনি সমস্যা নিয়ে বাড়িতে বসে থাকবেন নাকি আরেকটু নিজেকে সমৃদ্ধ করবেন, নিজের জীবনকে একটু উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবেন। সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার উপরেই নির্ভর করছে। এবং আপনি যদি সত্যি সত্যি একজন দায়িত্ববান নাগরিক হন তাহলে কিন্তু অবশ্যই চাইবেন যে আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনে একটি ভালো, তার জন্যই কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে দেবাশিস মুখার্জির সঙ্গে। দাদা একটা প্রশ্ন ভীষণ জিজ্ঞেস করতে ইচ্ছা করছে আপনাকে, সেটা হচ্ছে আপনি তো এত বছর ধরে এই তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত রয়েছেন, বহু শ্মশানে গিয়ে বহু ক্রিয়াকর্ম করেছেন, তো আপনার কেমন লেগেছে শ্মশানে গিয়ে তন্ত্র ক্রিয়া করাটা? শ্মশান টশানে না ঢোকাই ভালো না, এসব ইন্টারেস্টেড তোমাদের মতো মেয়েদের মতো কেন আছে জানি না। শ্মশান তো না, ওটা হচ্ছে কি আর বলবো, মহা শ্মশান। আজকাল জানেন একটা জিনিস দেখবেন, তারাপীঠে যেমন পৌষ মেলা হয় না, পৌষ মেলা শান্তিনিকেতনে স্টল হয়, দেখেছো স্টল? তো পৌষ মেলাতে যে স্টল হয়, ওখানে এখানে একটা কাটপিস বিক্রি হচ্ছে, ওখানে একটা কাটপিস বিক্রি হচ্ছে, ওখানে একটা কাটপিস, টুকরো 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 স্টল হয়। এখন তারাপীঠে টুকরো টুকরো স্টল হয়েছে তান্ত্রিকদের, এই স্টলে হোম করবে, ওই স্টলে হোম করবে, এই স্টলে হোম করবে, ওই স্টলে হোম করবে।
এবার তারাপীঠে আমি আগে হোম করতাম, আগে যেতাম, আগে মায়ের পাদপদ্মের ওখানে বসেই করতাম। সেই দিনটা ছিল আলাদা। মানে তখন যদি হোম করতাম না, মানে মনটা শান্তি হতো, চুপচাপ নিস্তব্ধ নিবিড় হোম করতাম। তখন কিন্তু আমি মায়ের কাছ থেকে অনেক আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলাম। আজও মা তারার আশীর্বাদ প্রাপ্ত হই আমি, কিন্তু এখন আমার তারাপীঠ যেতে মন চায় না। যাই মানে খুব রেয়ার, কারণ যাই জানে না, এখন আর মায়ের কাছে কিছু চাইতে যাই না। মাকে খালি বলতে চাই, মা তুমি কেমন আছো, তোমাকে দেখতে এলাম একটু, মানে উনি কেমন আছে। কারণ চারিদিকে ভিড়ের মাঝে ধূপ দ্বীপের আধারে ওনাকে ঘিরে জলজান্ত যেভাবে অত্যাচার হচ্ছে, তার মধ্যে মা তুমি আছো কেমন? যদি আছো, আদৌ কি তুমি তারাপীঠে আছো? আর নেই, মনে হয় না। আর আমার এক্সপিরিয়েন্স যদি শ্মশান নিয়ে বলতে হয়, তাহলে আমি কয়েকটা কথা বলতে পারি। যে তোমরা চিনবে কি চিনবে না জানি না, বা আপনারা চিনবেন, হ্যাঁ যারা অনুষ্ঠান দেখছেন তারা কেউ না কেউ চিনবেন। ঝাড়খণ্ডের রাঁচিতে একটা জায়গা আছে, নাম হচ্ছে রাজরাপ্পা, যেখানে দেবী ছিন্নমস্তার 51 পীঠের এক পীঠ অবস্থিত। দামোদর নদী ভৈরবী নদী সঙ্গমস্থল মারামারি, কালো জল আর লাল জলের ধাক্কাধাক্কি, পাথরের পর পাথর বিছানোর পর শুধু রক্ত বয়ে যাচ্ছে পাথর দিয়ে। যেখানে আজও পরশুরামের কি বলে কুঠারি, পরশুরামের যে কুঠারি ছিল সেই কুঠারি দিয়ে বলি হয়, কোনো খড়গ দিয়ে না। পাহাড়ের কোলে মায়ের মন্দিরের ভেতরে যখন আরতি হবে, তখন আপনার গা যদি কাটা দিয়ে ওঠে, তাহলে আমার নাম দেবাশিস মুখার্জি বলে পরিচয় আমি দেবো না। আপনি মায়ের একটুখানি ব্রহ্মশিলা স্থান, সন্ধ্যে যখন আরতি হয়, তখন মনে হচ্ছে ভেতর থেকে কেউ টকবক করে তাকাচ্ছে, হাসছে সিঁদুরের ভেতর থেকে, কেউ যেন হাসছে ভেতর থেকে, গা হাত পা কাঁপবে আপনাদের রীতিমতো সে দেখতে। যাই হোক, যখন আপনারা যাবেন আপনারা নিজে তার দেখবেন, কেন সবার ফিলিংস তো সমান নয়। তো আপনারা নিজের সচক্ষে দেখবেন। এবার আমি আমার যেটা স্বীকৃতি বা যেটা জানি আমি সেটা বলছি। ওখানে আমার একজন লোক আছেন, নাম হচ্ছে বিজয়দা। রাজরাপ্পার নিয়ম হচ্ছে কি বলুন তো, সকালবেলা মন্দিরটা খুলবে, সকালবেলা ওই 5টা-6টায় মন্দির খুলে ধোয়া মোছা হয়, আর তারপরে যাত্রীরা পাহাড়ের পর তো পাহাড়ে উঠে গাড়ি নিয়ে যায়, ওখানে রেখে গোটা 3-4 দোকান আছে, এখানে মিষ্টি ফিষ্টি নিয়ে মাকে পুজো দেয়, পুজো দিয়ে বলি দিয়ে ওখানে নিচে নেমে চলে আসে। আর বিকাল 4টের পর 3টের পর কোনো প্রসাদের দোকান খোলা থাকে না, সব বন্ধ, সব চলে আসে নিচে। এমনকি আরতি হয়ে গেলে পুরোহিতরা নিচে চলে আসে, কেউ উপরে থাকে না। কেন ওখানে কথিত আছে রাত্রে কংসাবতী নদী আর এই ভৈরবী নদী আর ওই দামোদর নদী, এই দুজনের জল ধাক্কা মেরে নাকি মায়ের মন্দিরকে ধাক্কা মারতে চায়। সেই সময় নাকি মা ওখানে মানে আবির্ভূত হতে পারেন কোনো কোনো সময়, সেই ভয়েতে কেউ যায় না। আর আমার কপালে পড়েছিল এমন একটা অর্ডার, মানে কেউ করেছিলেন আমাকে, কেন আমি বড় বড় সাধকের হাতে পড়েছিলাম। আমার দাদুর গুরু ভাই, আর জানেন আমার দাদুর গুরুদেবকে, আমার দাদুরও কিন্তু গুরুদেব ছিলেন। আমার দাদুর গুরুদেব হচ্ছে, আপনারা জানি না কতটা গুরুত্ব দেবেন, আমার কাছে তো গুরুত্বপূর্ণ বেশি। আপনারা গুরু নানকের নাম শুনেছো? গুরু নানক জানো, নাম শুনেছো? একদম একদম। গুরু নানকের বড় ছেলে হচ্ছে শ্রী বাহেগুরু, তিনি হচ্ছে আমার দাদুর গুরুদেব ছিলেন, শ্রী বাহেগুরু। তাহলে কোন ঘরানা আমাদের বা কোন বংশ পরম্পরা আমাদের একটু আশা করি বুঝতে পারছেন। যাই হোক, আমি অত বংশ নিয়ে আপনাদেরকে সময় ধ্বংস করব না। এবার আমাকে মানে আমার দাদুর আরেক গুরু ভাই, নট গুরুদেব, গুরু ভাই, উনি 1008 মহন্ত ছিলেন, গোদাবরী গিরি মহারাজ। ওনার একটা মানুষ ছিল যার একটা খুব সিরিয়াস অবস্থা ছিল, ওনার দরকার হচ্ছে ছিন্নমস্তা পুজো। তা আমাকে যেভাবে যেটা করতে বলেছে, আমি তখন বললাম যে, ওনাকে বললাম যে বাবা পুজোটা তো আমি করে দেবো, কিন্তু পুজোটা করতে হলে আমাকে একদিন আগে নিজেকে সাত্ত্বিক করতে হলে সে পুরো রাত হোম করতে হবে, আমাকে নিজেকে সেই পুরুষচারণ করে আমাকে নিজেকে তৈরি করে দিতে হবে, তবে তো আমি পুজো হাত দিতে পারবো। মানে এটা নয় কি আপনি ইচ্ছা করলে পুজো করতে পারবেন, আপনি পুজো কাউকে আপনি নিজেকে তৈরি করুন আগে, তারপর আপনি পুজোয় হাত দিন, তবে সে পুজো সিদ্ধ হবে, তবে সেই ফুলটা মানুষের কাজে পড়বে। আপনি জানেন তো একটা ফুল কোথায় কোথায় জায়গা পায়? একটা জবা ফুল কিন্তু সব জায়গায় জায়গা পায় না। একটা জবা ফুল কোথায় যায়? একটা রাজার মুকুটে যায়, আর নয়তো মায়ের পায়ের তলায় চলে যায়। অনেকে দেখবেন জুতো পাড়িয়ে চলে যাচ্ছে, আবার কোনো ফুলটা রাজার মুকুটে গিয়েও স্থান পাচ্ছে। সুতরাং এইটা নয় যে আপনি ফুল ফেলে পুজো করলেন বলে মানুষের উপকার হয়ে গেল। আমি গাছটা কিনো সেটা পরিচয় পেলাম না, ফুল দিয়ে কি হবে? মেবি। এবার বিজয়দাকে বললাম, গেলাম ওখানে, বলো তুমি যেটা ভালো বুঝে করো। গেলাম, সব কাঠ ফাট তো কিনে নিয়ে যেতে হয়েছে, 3-4-5জনকে নিয়ে গেছিলাম। বিজয়দাকে বললাম, বিজয়দা আমাকে একটুখানি হেল্প করতে হবে, আমি রাত্রিবেলা একটুখানি এখানে আমার একটু কাজ আছে, আমাকে রাত্রিটা ছেড়ে দিতে হবে। লোকটা না আমার দিকে থ করে তাকিয়ে বলছে, পাগল, তুমি কি পাগল? কেন?
5টার পরে 6টার পরে এখানে কেউ থাকার দুটো তিনটা একটা কুকুর থাকে কিনা সন্দেহ, আর এখানে তুমি রাত্রিবেলা একা হোম করবে, আর এই রাত্রিরে এই জলের আওয়াজে মানে আমরা নিচের দিকে ঘুমাতে পারি না আওয়াজে। বিজয়দা কিছু করার নেই, হোম তো আমাকে করতে হবে। কেন, যে পথে আমি এগিয়েছি আমার পথ এখানে শেষ না, যদি শেষ হয় তো এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু আমাকে করতে হবে। অলরেডি আমি দেখো পেছনে দেখো সব কাঠ ফাট সব ক্যারি করে উপরে তুলে নিয়ে এসেছি। বলো আমার, তুমি তো আমার এখানে অবস্থা খারাপ করে দেবে, মন্দিরের একজন পূজারী, তো আমাকে এখান থেকে বের করে দেবে সবাই। এখন তুমি কথা বলো, যে তুমি কথা বলো, আমাকে হোম না করলে পরের দিন সকালে আমি কাজ করতে পারবো না। একটা মানুষ যদি প্রাণে চলে যায় সেটা দরকার আছে না, আগে আমাদের ঐতিহ্যটা দরকার। তুমি একটা কাগজ কলমে রেখে দিচ্ছে, আমার যদি কিছু হয় তো এখানে কার কোনো দায় দায়িত্ব নেই, আমি নিজে স্বেচ্ছায় আমার মৃত্যুবরণ করলাম, বলে লিখে দাও। আমি তাও লিখে দিয়েছি। মানে পরিবেশটা কেন ফিল করতে পারছো যে 4টে-5টার পর কি হয়? ওই ভৈরবী নদী, দামোদর নদী, দুটো নদীর জল কালো মিশমিশে হচ্ছে ভৈরবী নদী, আর হলুদ জল হচ্ছে দামোদর নদী। দুটো নদীর জল পাহাড়ের ওদিকে, পাহাড়ে এবার মাঝখানে খালে জল, যে এই জল এদিকে যাচ্ছে, একে মারছে ওকে মারছে, এই দুটো জল ধাক্কা মারছে হচ্ছে ছিন্নমস্তার কোলে, মানে দেবী। আর ছিন্নমস্তা দেবীর নাম 3টে, একটা হচ্ছে প্রচন্ড চন্ডিকা, একটা বজ্রবৈরী নিয়ে, আর একটা দেবী ছিন্নমস্তা। যাই হোক, আমাকে যখন রেখে এসেছে তখন বিজয়দা এত ভালোবাসতো, নিজের গামছা দিয়ে আমার মুখটুকুলো মুছে দিয়েছে, বলছে বাবু তুমি কিন্তু ঠিকঠাক থাকবে, কোনো অসুবিধা হলে ফোন করবে। এখন ফোন তার দাও, তার দিয়ে জুড়ে নিয়ে যাও, তখন তো তার, তখন হচ্ছে তাও তো কথা, কি করবো বলো, এখন আমাদের থাকার পারমিশন এখানে নেই। আমি তুমি যাও, আমি হোমটা তো করবো রে বাবা, আমি তো আর এখানে উপদ্রব করবো না। অনেক দুশ্চিন্তা ভদ্রলোক, মানে ওনার মুখ চোখ দেখে মনে হলো অনেক দুশ্চিন্তা। আরতি হলো 6:20 সবাই নেমে গেল। তা আমি লাইটগুলো, অ্যাকচুয়াল কথা হচ্ছে উনি নেমে যাওয়া মানে মন্দির বন্ধ হয়ে যাওয়া, মানে লাইট অফ হয়ে যাওয়া। আমি নিয়ে গেছিলাম প্রায় 15 থেকে 20খানা মোটা মোমবাতি ধরিয়েছি, ধরিয়ে বসে 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 নিজে প্ল্যানিং, কেউ থাকবে না তো, কেউ থাকতে পারবে না। এবার নিজের মতো নিজে কিন্তু বালি সাজিয়েছি, নিজের মতো নিজে কাঠ সাজিয়েছি। আর হোমের কাঠ সবসময় ট্রায়াঙ্গেল করে সাজাতে হয়, আজকের দিনে সব চৌকো ভাবে সাজিয়ে দেয়, মানে কাঠ ফাট দিয়ে আগুন জ্বালিয়ে দিলে বাঁচে আর কি, কোনো রকম সেই টায়ার পুড়িয়ে হোম হলো, আগুন জ্বললেই হলো। তো ট্রায়াঙ্গেল করে কাঠ করে হোমটা করতে হয়। তো হোমের থিকনেসটা, আমার কাঠটা ছিল 1.5 ফুট, একটা কাঠ এর বড় বড় সাইজ ছিল। তো হোমের মাটি থেকে থিকনেসটা ছিল মানে মোটামুটি 2 ফুট মতো ছিল হাইটে, এত লম্বা হোমের কাঠটা সাজানো হয়েছে। জব ছিল 1008 ছিন্নমস্তার জব। এইগুলো বীজ নট জব, বীজ আমি উচ্চারণ করে আমি জনসমকক্ষে আনতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। যেগুলো বলা সেগুলো বলবো, কিন্তু সবকিছু বলা সম্ভব না। তো এবার যখন আমার বীজ শেষ হলো তখন বাজে প্রায় 12টা 12:15। এবার আমি নিজের গুরু জপ টপ করে সবকিছু সমস্ত কিছু করে এবার আমি হোমটা আরম্ভ করলাম, কারণ আমার 1008 হোম করতে হবে। তা বেলপাতা, কালো তিল আর ঘি দিয়ে, কিচ্ছু না, 1008 এক হাতে রুদ্রাক্ষের মালা আর এক হাতে ঘি দিয়ে হোমটা করেই যাচ্ছে। হঠাৎ কিছুক্ষণ তাদের ঘন্টা 2 বাদে কোথা থেকে দুটো কুকুর ঘেউ মারামারি দুজনের মধ্যে লড়ে যাচ্ছে, মারামারি করছে। আমি জানি হয়তো এরা এখানেই ছিল, তাই করতে আবার চলে গেল কোথাও। হোম করছে আমার প্রায় 900 পেরিয়ে গেছে, মানে এখন 900 পেরিয়ে যাবে না, 108 মতো বাকি আছে, প্রায় এরকমই হবে, 800 150। সে মনে হচ্ছে সকাল হয়ে ভোর হয়ে আসছে। একজন যেমন মন্দির ঝাড় দেয়, একজন ভদ্রমহিলা মন্দির সব ঝাড় দিচ্ছে আস্তে আস্তে। তখন আমার হোমের শেষের দিকে, মানে তখনও শেষ হয়নি, মন্দির ঝাড়ফাট দিয়ে হোমের সামনে এসে দাঁড়িয়ে একটু দেখে সেও ভাবলো এ আবার কোন প্রাণী রে বাবা, এখানে সারা রাত ধরে কি করছে, কোন অ্যামাজন জঙ্গল থেকে এসেছে, মানে একটা ভাবলো। যাই হোক, আমি কিন্তু তা দেখতে পাইনি, সে আমাকে দেখল। এবার সে চলে গেল। তারপরেও যখন আমি হোমটা শেষ করতে যখন লাস্ট আমার হোম শেষ হলো, তখন মন্দিরের দরজা খুললো, তখন বিজয়দা দৌড়ে এসে বলছে আমার হোম শেষ হয়েছে মাত্র, তুমি ঠিক আছো? তখন দেখছি মন্দির ঝাড় দিচ্ছে সবে। আমি বললাম মন্দির ঝাড় দিচ্ছে বা এখন ঝাড় দিচ্ছে মানে? বলছে যখন মন্দির খুলে মন্দিরে প্রথম জল মন্দিরের দুয়ারে দেওয়া হয়, তারপরে ঝাড় দেয় মহিলা। তা কি করে হয়? 1 ঘন্টা আগে মন্দির ঝাড় দেওয়া হয়েছে। বলছে না এটা হয় না, সকালবেলা এটা খুলে মায়ের দুয়ারে জল দিয়ে তারপর মন্দির ঝাড় দিয়ে তারপর দর্শনার্থী প্রবেশ করতে দেওয়া হয়। আনলাম তাহলে 1 ঘন্টা আগে যে ভদ্রমেলা ঝাড় দিল উনি কে? এবার আপনি ভাবুন, আমার কিন্তু গায়ের কাটা চমচম করছে, উনি কে?
যে নিশীত রাতে ভোরের ব্রহ্ম মুহূর্তে সে হোমটার দিকে তাকিয়েছিল, যে ঝাড় দিচ্ছিল একটুখানি, সে কোথায় ঝাড় দিচ্ছিল? তার জঞ্জালগুলো আমি দেখছি না পরিষ্কার হচ্ছিল, কোথায় পরিষ্কার? সেই জঞ্জাল তো সেখানেই রয়েছে। কে? একটা জিজ্ঞাসা চিহ্ন বাঁধছেন আপনাদের মধ্যে। আমার বেঁধেছিল, বাঁধার পর মায়ের জায়গাটা জড়িয়ে ধরেছিলাম, জড়িয়ে ধরে বলেছিলাম যে মা, ধরা দিলে কিন্তু আমি চিনতে পারলাম না, আমি বুঝতে পারলাম না, এতটা পাপী আমি ঠিক তোমাকে অনুভূত করতে পারলাম না। আমি জানি না এই জন্মে আর পাবো কিনা পাবো না, তবে যেটুকু পেয়েছি আমার মনে হয় আমার মৃত্যুর পর এটাই যথেষ্ট, এর বেশি কিছু চাওয়া পাওয়া নেই। সুতরাং তারপর থেকে আজও ছিন্নমস্তায় অনেকে হোমযজ্ঞ করতে চায়, কিন্তু ছিন্নমস্তার হোমযজ্ঞ সবাই করতে পারে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে দিনের বেলা করে পালিয়ে আসে, রাতে থাকার মতো মানে বুকের পাটা এখনো কারণ নেই। ছিন্নমস্তা এমন একটা জায়গা। আর তারপরে পরের অনুষ্ঠানে আর একটা জায়গার নাম বলবো, শুনবে। এবার তোমরা আমাকে একটা জিনিস বোঝাও, ভদ্রমহিলা কে ছিল, তোমরা আমাকে বোঝাও, আপনারা আমাকে বলুন কে ছিল, কাকে আমি কাছে পেয়েও না দেখতে পেয়ে হারিয়ে ফেললাম। আর যদি তাকাতাম, কি টাকা দেখতে পারতাম না, তোমার চোখ দুটো নষ্ট হয়ে যেত। কে ছিলেন তারা? মানে আমরা একটা অবিশ্বাস্য মুহূর্তের সাক্ষী থাকলাম এই মুহূর্তে আর কি। স্বয়ং মা ছিন্নমস্তায় ছিলেন, একদমই। বললাম কাছে পেয়েও হারিয়ে ফেলেছি। এই একটা ইতিহাস আমার জীবনে। এবার বলো আর কি শুনতে চাও? মানে একদমই দাদা, মানে এরকম ভাবে দেবতাদের দর্শন মানে সেই সময় শুনেছিলাম, মানে এখনকার দিনের মানুষও যে সত্যি সত্যি আমি এরকম তোমাকে ভাবে গ্যারান্টি যে- দিয়ে বলছি, এখনো ছিন্নমস্তা চলে যাক নাকি ওখানে বিজয়দা বলে পান্ডা চাওয়ার নাম করে জিজ্ঞেস করুক যে দেবাশিস দা এখানে হোম করেছিল, ওনার বাড়িতে ওনার ডিকশনারিতে লিখে রেখেছে ইতিহাসটা। একদমই তাই দাদা, মানে এরকম মুহূর্তের সাক্ষী থাকা এবং শোনা যাও কিন্তু একটা অবিশ্বাস্য ব্যাপার। মানে আমরা কিন্তু তখনকার দিনে শুনতাম যে অনেকেই হয়তো মানে সাধনা করে চর্চা করে মাকে পেয়েছেন, মানে এখনকার দিনে এরকম মানুষকে আমরা চোখের সামনে দেখাটা মানে এটাও আমাদের কাছে একটা অবিশ্বাস্য মানুষ যে তিনিও তো তারপর সাধনা মাকে করে আর পেলাম পেয়েছেন। কোথায় গো? তাতেই বলে লাভটা কি? মাকে আর পেলামটা কোথায়? পেয়েও তো হারিয়ে ফেলেছে, পেলামটা কোথায়? আপনি যে এই যে একটা অনুভূতি করতে পেরেছেন, এটা এটাও তো এটা হচ্ছে আমার অনেক- পুজোর ফল। মানে আমি পুজোটা সঠিক করতে পেরেছি, ওনার প্রাণের মধ্যে টাচ করেছে, ওনাকে হিট করেছে, তবে উনি এসেছে। নাহলে ওনাকে বের করে নিয়ে আসা আমার তোমার সম্ভব না, কাউরই সম্ভব না। ওনার মনে লেগেছিল পুজোটা, তবে কিন্তু উনি এসেছিলেন। কিন্তু আমি বুঝতে পারিনি যে উনি এসেছেন, আমি ওনাকে দিতে পারিনি, উনি নিয়ে নিয়েছিলেন। একদমই তাই, আমরাও কিন্তু আপনাদের মতন ভীষণ একটা সুন্দর মুহূর্তের সাক্ষী থাকলাম এবং প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমরা যত শুনছি অবাক হয়ে যাচ্ছি। এই মানুষটি সত্যি সত্যি কিন্তু খুব অল্প বয়স থেকেই বুঝে গিয়েছিলেন যে নিজের জীবনটাকে তিনি উৎসর্গ করবেন মানুষের সেবায় নিয়োজিত করার জন্য। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু দাদা এটাই ভাবছেন এবং আপনারাও যারা এখনো চাইছেন, বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন দেবাশিস মুখার্জির সঙ্গে এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8339426072 নাম্বারে। তাছাড়া কিন্তু এই মুহূর্তে দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন 1/1 জগবন্ধু মদক রোড, শোভাবাজার, সুতনটি চেম্বারে পাচ্ছেন দাদাকে। তাছাড়া কিন্তু মুম্বাই চেম্বারে পাচ্ছেন, ব্যাঙ্গালোর চেম্বারে পাচ্ছেন, দিল্লি চেম্বারে পাচ্ছেন, গৌহাটিতে পাচ্ছেন এবং বাংলাদেশেও কিন্তু আপনারা পেয়েই যাচ্ছেন দেবাশিস মুখার্জিকে। যারা দাদার সঙ্গে দেখা করতে চাইছেন, তারা দাদার কাছে সমস্যা নিয়ে আসতে চাইছেন এবং সমাধানের পথ খুঁজছেন, তারা কিন্তু অবশ্যই 3 দিন আগে বুকিং করবেন। কারণ যে মানুষটি সত্যি সত্যি এমন এক একজন ঘটনার সাক্ষী এবং যা শুনে কিন্তু আমাদের মনেও কিন্তু সত্যি সত্যি শিহরণ জাগছে যে সত্যিও আজকের দিনে সম্ভব যেরকম ঠাকুর দেবতার দর্শন পাওয়া, সান্নিধ্য পাওয়া কম কথা নয় কিন্তু। এবং যে মানুষটি সত্যি সত্যি যে দর্শন পাচ্ছেন এবং সান্নিধ্য পাচ্ছেন, সে মানুষটির কথা কিন্তু আলাদা করে বলার কিছুই থাকে না। কারণ তার পুজো এবং মায়ের প্রতি তার যে ভক্তি কতটা অমালিন, সেটা কিন্তু আমরা এই মধ্যে দিয়েই বুঝতে পারছি। দাদা আজকে কিন্তু সময় প্রায় একদমই শেষের দিকে, তো যাওয়ার আগে দর্শকদের যদি কিছু বলতে চান। আজকে মায়ের কথা বললাম, সে মায়ের কথাই বলি। এই যতগুলো দেবদেবী আছেন সব তো তন্ত্রের রানী, কিন্তু তন্ত্রের সূত্রপাত হচ্ছে কামরূপ কামাখ্যা থেকে। তো আমি আপনাদেরকে একটাই কথা বলবো, মানে ঘুরিয়ে কান না ধরে সোজা কান ধরে বলুন, কামাখ্যা কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়াং কামনাং দেহিমে নিস্তাং কামেশ্বরী নমস্তুতে। এইটুকু বলে মাকে প্রণাম জানিয়ে দিনটা শুরু করুন, রাতে শোবার আগে করুন। আমার মন বলছে আপনাদের দিনটা মা মঙ্গল করবেন, ভালো করবেন, কারণ ভালো থাকতে বাধ্য, ভালো থাকবেন, করে দেখুন। মনের মধ্যে যদি আপনাদের সত্যি সত্যি আস্থা এবং বিশ্বাস থাকে, তাহলে সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান। এবং তার জন্যই কিন্তু দেবাশিস মুখার্জি। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।